নমস্কার। আমাদের বাঙালি আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় এই বেশ কিছুদিন আগে তৈরি হওয়া একটি ছবি, অত্যন্ত বিতর্কিত ছবি, বেঙ্গল ফাইলস। সিনেমা দেখে কি ইতিহাস শেখা যায়? এরকম একটি অমোঘ প্রশ্নের মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দিয়েছে যে সিনেমাটি, তা অবশ্যই বেঙ্গল ফাইলস। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অনেকে বলেন এই ছবি যেভাবে ইতিহাসকে চিত্রিত করা হয়েছে তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। এই ভাবনা কিছু বেসিক প্রশ্ন উস্কে দিয়েছে। ইতিহাস মানে তো আমরা বুঝি সন তারিখের হিসাব আর জন্ম মৃত্যুর ইতিবৃত্ত, কিন্তু ইতিহাসের প্রভাব আরো গভীর এবং সুদূর প্রসারী। ইতিহাস আর ইতিবৃত্ত তো এক নয়, কিন্তু বেঙ্গল ফাইলসে যেভাবে ইতিহাসকে দেখানো হয়েছে সেখানে তা ইতিহাসের অন্তর্জলী যাত্রাকেই বোঝানো হয়েছে, কখনো কখনো চলচ্চিত্রও। কিন্তু তাও তিনি সাহস করে তো তা দেখিয়েছেন। এখান থেকেই দর্শক বুঝে নেবে এই ছবি তারা দেখবেন কি দেখবেন না। সেখানে প্রশাসনের আগ বাড়িয়ে এই ছবি নিষিদ্ধ করে আসলে ছবিটির প্রতি মানুষের আগ্রহই বহুগুণ বেড়ে গেল। যেমন করে নিষিদ্ধ বই, চিত্রকলা আর যা যা রাষ্ট্রে নিষিদ্ধ করে তার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। বেঙ্গল ফাইলস ছবির টিম যেমনটি আশঙ্কা করেছিল তেমনটি ঘটল। বাংলা সিনেমা হলে ব্রাত্য হলো দ্য বেঙ্গল ফাইলস। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছিল। বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায়ের এক মন্তব্যে সেই বিতর্কের বারুদে আগুন দিয়েছিল। সেখানে অভিনেতা বলেছিলেন এই ছবির নাম দ্য দিল্লি ফাইলস থেকে কেন যে দ্য বেঙ্গল ফাইলস হয়েছে তার কাছে কোনো ধারণাই দেওয়া হয়নি। এমনকি শাশ্বত চট্টোপাধ্যায় এও জানিয়েছিলেন যে তার অভিনীত অংশ ছাড়া পুরো ছবিটির গল্প সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। শাশ্বত চট্টোপাধ্যায় এমন মন্তব্য করায় তাকে ভীতু বলে কটাক্ষ করেছেন বিবেক অগ্নিহোত্রী ও পল্লবী যোশী। আর এবার বাংলা সিনেমার হল মালিকদের ভয়ের কথা জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে বাংলার বহু সিনেমা হলের মালিকদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে বাংলার প্রশাসনের তরফ থেকে তাদের কাছে চাপ এসেছে যাতে ছবিটি না দেখানো হয়, যদিও তারা স্পষ্ট কারো বিরুদ্ধে মুখ খোলেন। বিবেকের দাবি, নিজেদের সম্পত্তি বাঁচাতে সিনেমা হলের মালিকরা দ্য বেঙ্গল ফাইলস বাঁচাতেই বেঙ্গল ফাইলস সিনেমাটি দেখাচ্ছেন না। বিবেক আরও জানিয়েছেন বাংলা প্রশাসনের এমন আচরণের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ছবি মুক্তি না আটকানোর অনুরোধ করেছিলেন বিবেক। এই ভিডিওতে মমতাকে বিবেক জানিয়েছিলেন, প্রথমত আপনি ভারতীয় সংবিধানের শপথ নিয়েছেন, ভারতের প্রত্যেক নাগরিক মতামত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখারও শপথ নিয়েছেন। এই ছবি ইতিমধ্যেই সিবিএফসি সেন্সর বোর্ড থেকে পাস সার্টিফিকেট পেয়েছে। এই সিবিএসসি একটি সাংবিধানিক সংগঠন, সুতরাং এই ছবি যাতে শান্তিপূর্ণভাবে মুক্তি পায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে। বিবেক এই ভিডিওতে আরো জানান, ভারতবর্ষ প্রথম থেকেই প্রতারিত। বহু বছর ধরে এই দেশের আত্মা, শিল্প, সাহিত্যকে বেঁধে রাখা হয়েছে। শাস্তি পেয়েছে গোটা দেশ। বিশেষ করে ডিরেক্ট অ্যাকশন প্ল্যান ও নোয়াখালীতে হিন্দু গণহত্যার মতো ঘটনা এই দেশকে বিভাজিত করেছে। এই ঘটনা ভুলে গিয়েছে বহু মানুষ, হয়তোবা ধামাচাপাও দেওয়া হয়েছে। বিবেকের কথায় বাংলা শুধুই ব্যথার ইতিহাস বহন করে তা তো নয়, বাংলা সভ্যতার মুকুট। এই বাংলা এমন একটা প্রদেশ যেখানে ভারতের নবজাগরণ শুরু হয়েছে। বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস এখান থেকে উঠে এসেছে। এরা সবাই বাংলার সন্তান। বাংলা গোটা দেশকে প্রাণ সঞ্চয় করে, জাতীয়তাবাদের শিক্ষা দেয়। কিন্তু এটাও সত্যি, বাংলা এমন এক রাজ্য যা দুবার বিভাজিত হয়েছে, একবার 1905 সালে, একবার 1947 সালে। বাংলা যতটা আহুতি দিয়েছে তা হয়তো আর কোনো রাজ্য দেয়নি, কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি এই ইতিহাস সম্পর্কে অবগত? এমনকি অভিনেত্রী পল্লবী যোশীও সম্প্রতি রাষ্ট্রপতিকে এই বিষয়ে অবগত করেছেন। শুধুমাত্র কলকাতা দাঙ্গা দ্য স্টেটসম্যান পত্রিকার সৌজন্যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়ে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হয়ে বছরের পর বছর টিকে আছে। আপনি বলতেই পারেন কলকাতা আর অন্য কোনো জায়গায় তো এক নয়। তাছাড়া তখন সেখানে মুসলিম লীগের রাজত্ব। তাছাড়া স্বাধীনতার শেষ লগ্নে বাংলা ভাগ হলে কলকাতা কোন দিকে যাবে তা নিয়ে উৎকণ্ঠা যে হিন্দু মুসলমান দুতরফেই যথেষ্ট ছিল, তা নিয়ে আজ আর কোনো বিতর্কের অবকাশ নেই। শুধু রাজনৈতিক মহল নয়, কলকাতা নিয়ে দড়ি টানাটানিতে বিরাট ভূমিকা ছিল একাধিক শিল্প গোষ্ঠী। বিড়লা ও অন্যান্য হিন্দু শিল্পপতিদের যেমন ছিল, তেমনি ছিল ইস্পাহানির মতো নব উত্থিত লীগপন্থী ব্যবসায়ীদেরও।
ব্রিটিশ সরকারের কাছে কলকাতা ছিল নানা কারণে মাথা ব্যথার বিষয়। ছেচল্লিশ সালে একের পর এক গণবিদ্রোহের ঢেউ ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল। নৌবিদ্রোহের রশিদ আলী হত্যা, ডাক ও তার ধর্মঘট সব মিলিয়ে উত্তাল শহর কলকাতাকে হিন্দু মুসলিম ও সাম্প্রদায়িক বাটোয়ারা শাসকদের কাছে ছিল একান্ত প্রয়োজনীয়। ফলে দাঙ্গা কোনো এক পক্ষের প্ররোচনায় হয়েছে এটা বলা যায় না। এটা ঠিক যে রাজ্যের প্রশাসনিক হেড প্রধানমন্ত্রী ছিলেন সোয়ার্দি, তাই অভিযোগের তীর মূলত তার দিকে উঠবে এও অস্বাভাবিক নয়। উনি যে পুরোপুরি ধোয়া তুলসী পাতা নন তাও সে সময়ের ঘটনাপঞ্জি বিশ্লেষণ করলেই বোঝা যাবে। কিন্তু একতরফা একজনকে অপরাধী বলে সারা জীবন চিহ্নিত করা এটা অনেকটা উগ্র হিন্দুত্ববাদী প্রচার। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এও বিপুল ভূমিকা ছিল এই অতিরঞ্জিত প্রোপাগান্ডার। এত কিছু পরেও বেঙ্গল ফাইলস এত প্রশ্ন তুলে দিতে পারতো না যদি বাংলার বিখ্যাত চলচ্চিত্রকার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ঘটনাটি পাশ কাটিয়ে যেতেন। ঋত্বিক কুমার ঘটক তার কোমল গান্ধার ছবির যে দৃশ্যে ভিগু ও হনুসোয়া ইছামতির তীরে দাঁড়িয়ে বলছেন, ওই যে দূরে যে আলো দেখা যাচ্ছে ওটা আমাদের দেশ, কিন্তু আজ ওখানে যেতে গেলে কাঁটাতারের বেড়া টপকাতে হয়, পাসপোর্ট লাগে, ওটা বিদেশ। কিন্তু কেন ভৃগুর বাবা মা ওই দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন তার কোনো সদুত্তর ছবিতে পাওয়া যায় না। অন্যদিকে মেঘে ঢাকা তারা ছবিতে যখন নিতার বাবা বলেন আই অ্যাকিউজ, শঙ্কর তখন তার বাবাকে বলে কাকে, তার উত্তরে শঙ্করের বাবা বলেন কারেও না। এখানেও ঋত্বিক কুমার ঘটক পুরো ইতিহাসকে তুলে ধরলেন না। এটা কি সচেতন ভাবে, না এর পেছনে কোনো অন্য কারণ আছে, জানি না। তাই এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত চলচ্চিত্রের একজন ছাত্র হিসাবে এই প্রশ্নগুলোর অন্বেষণ চলবে। বেঙ্গল ফাইলস সম্বন্ধে আমার এটুকুই বলার, অনেকদিন আগের এই ছবি সম্বন্ধে আমি এই কারণেই আলোচনা করলাম যে ইতিহাসকে তো বারে বারে ফিরে ফিরে দেখতে হয়, সেই জন্য। এখন আমার এই বক্তব্যটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী কি ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সে বিষয়েও মতামত জানাতে পারেন।